আজকে তোমাদেরকে 3টি সত্য ভৌতিক কাহিনী শোনাবো, যেটি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় এক পুরনো শহরতলিতে ব্রিটিশ আমলে তৈরি একটি হাসপাতাল সম্পর্কে, আরেকটি নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম কুলতলা সম্পর্কে, আরেকটি শোনাবো পুরুলিয়া রঘুনাথপুরের কাছে একটি ছোট্ট গ্রামের ঘটনা। তো চলো দ্রুত আমাদের সত্যি ঘটনা শুরু করি। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার এক পুরনো শহরতলিতে ব্রিটিশ আমলে তৈরি একটি হাসপাতাল রয়েছে, সেন্ট মেরি হাসপাতাল। 1950-এর দশকে এটি বেশ নামকরা জায়গা ছিল, কিন্তু 1977 সালের এক শীতের রাতে এখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাতের শিফটে কাজ করছিলেন নার্স অঞ্জনা মিত্র। রোগীদের দেখাশোনা শেষ করে তিনি 3 নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। সেই ওয়ার্ড ছিল হাসপাতালের পুরনো অংশে, যেখানে আলো ম্লান এবং করিডোর লম্বা আর দেওয়ালে আর্দ্রতার গন্ধ। হঠাৎ বিদ্যুৎ চলে যায় আর জরুরি লাইট জ্বলে ওঠে। কয়েক মিনিট পরে সহকর্মীরা শুনতে পায় অঞ্জনার চিৎকার। ছুটে গিয়ে তারা দেখে সে করিডোরের মেঝেতে পড়ে আছে, চোখ উল্টে গেছে, ঠোঁটে রক্ত আর গলায় আঙুলের দাগ। এই অবস্থা দেখে তাকে সেই হাসপাতালেই রেখে চিকিৎসা করা হয়, কিন্তু তারপরেই সে মারা যায়। তারপর রিপোর্টে হার্ট অ্যাটাক লেখা হলেও হাসপাতালের স্টাফরা বলতো ওই রাতে করিডোরে একজন কালো কোট পরা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল, যার মুখ পুরো অন্ধকারে ঢাকা। ঘটনার পর থেকে 3 নম্বর ওয়ার্ড রাতের পর বন্ধ রাখা হয়, কিন্তু মাঝে মাঝে রোগীরা অভিযোগ করত রাত 2-3টের মধ্যে সাদা পোশাক পরা এক মহিলা এসে তাদের সেলাইন ঠিক করে দিত। মাথায় হাত বুলিয়ে বলতো, চিন্তা করো না, আমি আছি। কেউ কেউ বলে দূর থেকে দেখলে মনে হয় তিনি নার্স অঞ্জনা, কিন্তু কাছে গেলে দেখা যায় মুখ নেই, শুধু ফাঁকা ত্বকের মতো কিছু, আর চোখের জায়গায় অন্ধকার গর্ত। 2020 সালের আগস্টে কলকাতার এক সাংবাদিক সায়ন চক্রবর্তী এই হাসপাতালের ভূতুরে গল্প নিয়ে অনুসন্ধান শুরু করে। এক রাতে তিনি নিরাপত্তা কর্মীদের অনুমতি নিয়ে 3 নম্বর ওয়ার্ডে করিডোরে বসে থাকলেন, ক্যামেরা সেট করে। রাত 2:30টার দিকে করিডোরের দূরে সাদা পোশাক পরা এক মহিলা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে এলেন। ক্যামেরার লেন্সে জুম করতেই দেখা গেল তার পা মাটিতে লাগছে না, আর হাঁটার সময় তার ছায়া পড়ছে না। সায়ন ভয়ে জমে গেলেন, কিন্তু হঠাৎ মহিলা থেমে তার দিকে তাকালেন। যেখানে চোখ থাকার কথা সেখানে শুধু অন্ধকার গহ্বর। ঠোঁট নড়ল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোলো না। পরের দিন সায়ন ভিডিও ফুটেজে পর্যালোচনা করতে গিয়ে দেখলেন যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে হঠাৎ সব আলো নিভে গেছে, আর ক্যামেরার অডিওতে ভেসে আসে এক ফিসফিসানি, তুমি কেন এখানে এলে? এখন তুমি ওদের মধ্যে একজন। তারপর থেকে সায়ন ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার কোনো কারণ খুঁজে পাননি, কিন্তু সায়ন বলতেন, আমি প্রতি রাতে ওই করিডোরে হাঁটার শব্দ শুনি। 2023 সালে সেন্ট মেরি হাসপাতালের পুরনো অংশ ভেঙে ফেলা হয়, কিন্তু স্থানীয়রা বলে যেখানে 3 নম্বর ওয়ার্ড ছিল সেই জায়গায় এখনো মাঝরাতে সাদা পোশাক পরা একজনকে দেখা যায়, যিনি ধীরে ধীরে করিডোরের মতো ফাঁকা বাতাসে হাঁটেন আর মিলিয়ে যান। কেউ কেউ দাবি করে যদি তুমি তার ডাক শোনো আর তার দিকে তাকাও, তাহলে খুব তাড়াতাড়ি তোমার জীবনও শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। তো দ্বিতীয় ঘটনা শুরু করি। পুরুলিয়া রঘুনাথপুরের কাছে এক ছোট্ট গ্রামটা এতটাই নিরিবিলি যে বাইরের লোকজন খুব কমই এখানে আসে।
চারদিকে ধান ক্ষেত, মাঝখানে একটানা প্রাথমিক স্কুল। দোতলা নয়, বরং বিল্ডিং নয়, একতলা 4টে ঘর, টিনের ছাউনি, আর সামনে এক বিশাল বটগাছ। স্কুলটার নাম চণ্ডীপুর প্রাইমারি স্কুল। প্রথম দর্শনে সাধারণই মনে হবে, কিন্তু গ্রামের মানুষ জানে এখানে একটা ঘর আছে যেটা ভয়ঙ্কর কুখ্যাত। এটা ছিল 4র্থ শ্রেণীর ক্লাসরুম। এই ঘরের শেষ বেঞ্চ নিয়ে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। গ্রামের মানুষজন বলে, যেই শেষ বেঞ্চে বসে তার অদ্ভুত অসুখ হয় বা কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু হয়। শোনা যায় গত 10 বছরের অন্তত 5 জন ছাত্র সেই বেঞ্চে বসে অসুস্থ হয়ে মারা গেছে। কেউ বলছে এটা কাকতালীয়, আর কেউ বলছে এটা অভিশপ্ত বেঞ্চ। 2005 সালের আগস্ট মাস। শহর থেকে সদ্য পাশ করে আসা শিক্ষক অর্পণ সেন এই স্কুলে যোগ দিলেন। তিনি তরুণ, উচ্চশিক্ষিত আর কুসংস্কারে বিশ্বাসী নন। প্রথম দিন স্কুলে গিয়ে তিনি লক্ষ্য করলেন 4র্থ শ্রেণীর শেষ বেঞ্চটা ফাঁকা। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ওই বেঞ্চটা ফাঁকা কেন? ছাত্র তো অনেক আছে, ওখানে কেউ বসে না? একটা ছেলে চুপচাপ নিচু গলায় বলল, স্যার, ওখানে পূজা দিদি বসে থাকে। অর্পণ ভুরু কুচকে বললেন, পূজা দিদি? কে তিনি? তখনই আর এক ছাত্র হঠাৎ মুখ চেপে নীরব হয়ে গেল। বাকি ছাত্ররা চোখে ভয় নিয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। অর্পণ বুঝলেন যে এটা নিশ্চয়ই কুসংস্কারের বশে তারা এরকম বলছে, কিন্তু অর্পণ ঠিক করলেন তিনি প্রমাণ করবেন এসব নিছক কুসংস্কার। তিনি জোরে বললেন, আজ আমি ওই বেঞ্চে বসবো, আর তোমরা সবাই দেখবে কিছুই হবে না। তিনি গিয়ে শেষ বেঞ্চে বসলেন আর পুরো ক্লাস হাসি মুখে পড়ালেন। কিন্তু তিনি টের পাননি দরজার কাছে দাঁড়িয়েছিল এক মেয়ে, স্কুলের ড্রেসে, মাথায় বেনি, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। ক্লাস শেষ করে তিনি যখন দরজা বন্ধ করতে যাচ্ছিলেন, তখন চোখের কোণায় দেখলেন শেষ বেঞ্চের উপর কারো হাত রাখা আছে। তিনি ফিরে তাকাতেই হাতটা মিলিয়ে গেল। সেদিন বিকেলে স্কুল থেকে বেরিয়ে গ্রামের পথ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ পিছনে পায়ের শব্দ শুনলেন। তিনি কয়েকবার পিছনে তাকালেন, কিন্তু কেউ ছিল না। রাতে ঘুমোতে গিয়ে স্বপ্ন দেখলেন তিনি স্কুলের ক্লাসরুমে বসে আছেন, আর শেষ বেঞ্চের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। মুখে ফ্যাকাশে হাসি, চোখের কোণে মনি নেই। সে ধীরে ধীরে বলল, স্যার, আমার হোমওয়ার্কটা দেখে যান। অর্পণ চমকে উঠে ঘামতে ঘামতে জেগে গেলেন। কিন্তু এরকম স্বপ্ন পরের দিন, তারপরের দিনও চলতে থাকলো। 3 দিন পর অর্ণব গ্রামের এক বয়স্ক মহিলা হরিদাসীর কাছে জানতে চাইলেন এ বেঞ্চের গল্পটা কি। হরিদাসী ধীরে ধীরে বললেন, প্রায় 10 বছর আগে পূজা নামে এক মেয়ে ছিল, খুব ভালো ছাত্রী। একদিন স্কুল ছুটির পর খাতা আনতে শেষ বেঞ্চে গিয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। পরের দিন সকালে স্কুল ঘরের ভেতর থেকে তার মৃতদেহ পাওয়া যায়। গলায় দাগ ছিল, মুখে আতঙ্ক জমেছিল। তদন্তে কিছুই প্রমাণ হয়নি, কিন্তু তারপর থেকে শেষ বেঞ্চে বসলে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এরপর অর্পণ শারীরিকভাবে দুর্বল বোধ করতে লাগলেন। খাবার রুচি চলে গেল, চোখের নিচে কালো দাগ। রাতে ঘুম ভাঙলে মনে হতো কেউ বিছানার পাশে দাঁড়িয়ে আছে। একদিন রাতে হঠাৎ জানালার বাইরে চাপা গলায় ডাক শুনলেন, স্যার, বাইরে আসুন। জানলা দিয়ে তাকিয়ে দেখলেন পূজা দাঁড়িয়ে, মুখে অস্বাভাবিক হাসি, তার হাতে খাতা আর পেন্সিল। অর্পণ দরজা খুলে বাইরে যাওয়ার ইচ্ছা করলেন, কিন্তু হঠাৎ দরজা নিজেরাই ধপ করে বন্ধ হয়ে গেল। কিছুদিন পর অর্ণব ঠিক করলেন তিনি আর এই স্কুলে থাকবেন না। কিন্তু শেষ দিনের আগের রাতে তিনি আবার সেই স্বপ্ন দেখলেন। স্কুল ঘরে পূজা বসে আছে, ফাঁকা চোখে তাকিয়ে আছে। সে বলছে,
আমার হোমওয়ার্ক শেষ হয়নি স্যার, আমাকে সাহায্য করুন। স্বপ্নের শেষে দেখা গেল পূজা ধীরে ধীরে বেঞ্চ থেকে উঠে তার দিকে হাঁটছে, আর তার পেছনের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল অর্পণ স্কুলে আসেননি। দুপুরে তার ভাড়া বাড়ির দরজা ভেঙে দেখা গেল তিনি চেয়ারে বসে আছেন, চোখ ফাঁকা, মুখে এক ফোঁটা রক্ত, আর হাতে ধরা একটা পুরনো স্কুলের খাতা, যার প্রথম পাতায় লেখা পূজা, ক্লাস 4। আজও সেই বেঞ্চ খালি পড়ে থাকে। নতুন শিক্ষকরা এলেও গ্রামের মানুষ আগে ভাগেই বলে দেয়, শেষ বেঞ্চে বসবেন না, ওখানে এখনো পূজা পড়াশোনা করছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। তো চলো তৃতীয় ঘটনাটি উপস্থাপন করি। নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম কুলতলা। এখানে সময় থমকে আছে যেন। বিকেল হলেই চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। গাছের পাতার মর্মর শব্দও যেন ভয় ধরিয়ে দেয়। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ বাড়ি, কাঁচা দেওয়াল, অর্ধেক ভাঙা ছাদ, জানালায় ভাঙা কাচের টুকরো। এই বাড়িটাই ছিল গোপাল দত্তের। গোপাল ছিলেন গ্রামের ধনী জমিদারের একজন, কিন্তু হঠাৎ এক শীতের রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ কেউ স্পষ্ট করে বলতে পারেনি। কেউ বলে হার্ট অ্যাটাকে, কেউ বলে ওর ঘরে কিছু ঢুকেছিল। মৃত্যুর পর থেকে ওই বাড়ি খালি পড়ে আছে। গ্রামের প্রবীণরা বলতো, ওই বাড়িতে সূর্য ডোবার পর কেউ ঢুকলে আর ভোরের আলো দেখে না। একবার একদিনের কথা, গ্রামের দুজন মদ্যপ লোক নাকি মজা করে রাতে ওই বাড়িতে ঢুকেছিল। সকালে তারা পাওয়া গিয়েছিল অজ্ঞান অবস্থা, দৃষ্টিতে স্থির, মুখে শুধু একটাই কথা, ও এসেছে, ও আমাদের নিয়ে যাবে। তারপর থেকে ওই বাড়ির দিকে সন্ধ্যার পর কেউ তাকায় না। এমনকি পাশ দিয়ে যেতে হলেও গ্রামের মানুষরা হাঁটার গতি বাড়িয়ে দেয়। 1998 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ। শীতের কামড় তখন তীব্র। অজয় চৌধুরী 25 বছর বয়সের এক যুবক, শহরের ছেলে, নতুন চাকরির জন্য গ্রামে এসেছে। সে শুনেছিল কাছাকাছি একটি চিনি কারখানার লোক দরকার, তাই খোঁজ নিতে এসেছিল। কিন্তু গ্রামে পৌঁছে দেখা গেল থাকার জায়গা নেই, সব গেস্ট হাউস ভাড়া ঘর পূর্ণ। তখন সে পৌঁছায় গ্রামের মুদিখানার দোকান নিত্যানন্দের দোকানে। নিত্যানন্দ এক কাপ গরম চা দিয়ে জিজ্ঞাসা করল, আগে বাবু, কোথাকার ছেলে আপনি? অজয় বলল, কলকাতার। এখানে কাজের খোঁজে এসেছি, কিন্তু থাকার জায়গা পাচ্ছি না। একটি রাত কোথাও থাকা যাবে কি কাকা? নিত্যানন্দ মুখটা গভীর করে বলল, থাকার জায়গা একটাই আছে, কিন্তু সেখানে থাকলে মানুষ আর ভোর দেখতে পায় না। অজয় হেসে বলল, ভূত আমি বিশ্বাস করি না কাকা। নিত্যানন্দ সতর্ক করল, ওটা গোপাল দত্তের বাড়ি, 10 বছর ধরে কেউ ওখানে রাত কাটাতে পারেনি। কিন্তু অজয়ের তাতে ভ্রুক্ষেপ নেই। সে জেদ করল, আর নিত্যানন্দ চাবিটা দিয়ে দিল। মুখে শুধু বলল, যা, তবে ভোর হলে যদি ফিরে আসিস, আমার দোকানে চা খাবি। বিকেল গড়িয়ে সন্ধ্যা, আকাশে আধো চাঁদ, হালকা কুয়াশা। অজয় ব্যাগ নিয়ে বাড়ির দিকে গেল। বাড়ির কাছে আসতেই সে বুঝল নিত্যানন্দ যা বলেছিল তা মজা নয়। বাড়ির সামনে দাঁড়িয়ে যেন শরীরে ঠান্ডার কাঁপুনি লাগলো। দরজা খুলতেই একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ নাকে এলো। মেঝেতে ধুলো, দেওয়ালে ফাটল, আর এক কোনায় পুরনো কাঠের আলমারি। সে লণ্ঠন জ্বালালো, একটা চেয়ার টেনে জানলার পাশে বসলো। রাত বাড়তে থাকলো। বাইরে বাতাসের শো শো শব্দ। 12টা বাজতেই হঠাৎ মনে হলো কেউ যেন হাঁটছে। অজয় ভেবেছিল ইঁদুর বা কুকুর, কিন্তু শব্দটা ধীরে ধীরে ঘরের দরজার সামনে থেমে গেল। দরজাটা ফাঁক
করে দিয়ে দেখা গেল লম্বা কালো এক ছায়া, মুখে কোনো চোখ, নাক, ঠোঁট কিছুই নেই, শুধু দুই ফাঁকা গর্তের মধ্যে চোখের জায়গা। এক ঠান্ডা কণ্ঠস্বর ফিস ফিস করে বলল, তুই আমার ঘরে কেন? অজয় গলা দিয়ে শব্দ বের করার চেষ্টা করল, কিন্তু শব্দ আটকে গেল। ছায়াটা ধীরে ধীরে ভেতরে ঢুকল। লণ্ঠনের আলো যেন তার কাছে গিয়ে নিভে গেল। অজয়ের সামনে দাঁড়িয়ে ছায়াটা বলল, আমি মরিনি, আমি এখানে আছি। হঠাৎ ঘরের দেয়ালে অদ্ভুত শব্দ, ছাদের কোণে কিছু নড়ছে, লম্বা শুকনো হাত, আঙ্গুলগুলো নখের মতো লম্বা। অজয় উঠে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। সে ঘুরে দাঁড়াতেই ছায়াটা যেন তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর আর কিছু মনে নেই। ভোরের আলো ফুটতেই গ্রামের কয়েকজন নিত্যানন্দকে সঙ্গে নিয়ে বাড়ির দরজা ভাঙল। দেখল অজয় কোণে বসে আছে, চোখ ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে, ঠোঁট কাঁপছে। সে শুধু বলল, ও ও ও ও ফিরে আসছে, ও ও ফিরে আসছে। অজয়কে হাসপাতাল নিয়ে যাওয়া হলো, কিন্তু কয়েকদিন পর সে পুরো পাগল হয়ে যায়। কেউ জানে না সেই রাতে আসলে কি হয়েছিল, কিন্তু গ্রামের প্রবীণরা বলতো গোপাল দত্তের আত্মা তার ঘর ছাড়েনি। পরে জানা যায় গোপাল দত্ত আসলে এক সময় তন্ত্র সাধনা করত। সে নাকি রাতের বেলা শ্মশানে গিয়ে অদ্ভুত আচার করত। তার মৃত্যুর রাতে গ্রামের লোকজন শুনেছিল তার বাড়ি থেকে ভয়ঙ্কর চিৎকার, তারপর নিস্তবতা। পরদিন তাকে পাওয়া যায় মেঝেতে পড়ে থাকা অবস্থায়, চোখে ফাঁকা দৃষ্টি, মুখের রক্তের দাগ। লোকজনের ধারণা গোপাল যে আত্মাকে আবাহন করেছিল সেই আত্মা আজও সেই বাড়িতে বন্দি, আর কেউ সেখানে ঢুকলেই তাকে মেরে ফেলে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 3টি সত্যি ভৌতিক ঘটনা। কেমন লাগলো তোমাদের, আর তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আর এখন তোমরাও তোমাদের সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে পারো। আমাদের ডিসক্রিপশানে ডিটেল দেওয়া আছে, সেখান থেকে আমাদের ভিজিট করে নিতে পারো আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো শীঘ্রই দ্রুত আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।